ক্লাস 11-এর পরমাণুর গঠন অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে আজকে আমরা পড়ব এই ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে, অ্যাবাউট কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা সিগনিফিকেন্স অনেকটা বড়, অনেক বেশি, প্রপার্টিজ অনেক বেশি। এটা শ্রডিঞ্জার প্রথম এটাকে ইনভেন্ট করে বা এটাকে অ্যাপ্রুভ করে নেয়। শ্রডিঞ্জারের মত অনুযায়ী ইলেকট্রন একটা কক্ষে যে অবস্থান করে নির্দিষ্ট জায়গাতে অবস্থান করে না, যে জায়গায় ইলেকট্রনের অবস্থান করার বা থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম সেই স্থানটাকে আমরা কোয়ান্টাম বা কক্ষ বলি। এবং শ্রডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে আমরা বিভিন্ন কক্ষের আকার বা উপকক্ষের বা কক্ষকের আকার সম্পর্কে জেনেছি। সেইখানেরই একটা বিশেষ পয়েন্ট হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। খুব সহজভাবে যদি কোয়ান্টাম সংখ্যা বুঝতে হয় বা জানতে হয়, তাহলে জানতে হবে বা বলতে হবে যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রকৃতপক্ষে একটা ইলেকট্রনের অ্যাড্রেস। একটি ইলেকট্রন একটি পরমাণুর কোন কক্ষে, তার মধ্যে কোন উপকক্ষে এবং কোন কক্ষকে কিভাবে থাকে সেটা বোঝানোর জন্যে আমরা কোয়ান্টাম নাম্বার ব্যবহার করি। কোয়ান্টাম নাম্বারের আরও কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন বিভিন্ন প্রকার ভরবেগ কোয়ান্টাম নাম্বারের সাথে বের করা যায়। কিন্তু কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রকৃতপক্ষে একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় বা তার সামগ্রিক অবস্থান পরিচয় হচ্ছে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা প্রকৃতপক্ষে চার প্রকার: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চার প্রকার কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা একটা ইলেকট্রনের অবস্থানটা ব্যাখ্যা করি। প্রথমে আসছি 1 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটা কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা ডিনোট করে ইলেকট্রনটা কোন কক্ষে আছে বা কোন মুখ্য কক্ষে ইলেকট্রনটা আছে, কোন শেলে ইলেকট্রনটা আছে, সেটা ডিনোট করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা 1 থেকে শুরু করি, 1 2 3 4 করে ইনফাইনাইট অবধি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেওয়া হয় বা ডেজিগনেট করা হয়। যেমন যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে এন দিয়ে ডিনোট করে, এন, যদি এন ইকুয়াল টু 4 হয় তাহলে বলবো ইলেকট্রনটা চতুর্থ কক্ষে আছে, মানে হচ্ছে ইলেকট্রনটা চতুর্থ কক্ষে আছে। এন ইকুয়াল টু 3 মানে তৃতীয় কক্ষ, এন ইকুয়াল টু 2 মানে দ্বিতীয় কক্ষে আছে। তাহলে যদি কোনো একটি ইলেকট্রনের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 হয় তাহলে ইলেকট্রনটা চতুর্থ কক্ষে আছে। যেমন আমরা ক্লাস 10-এ পড়েছিলাম কে এল এম এন কক্ষগুলোর নাম ছিল, সেরকমই কে এল এম এন এন কক্ষে ইলেকট্রনটা আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মূল বিষয়। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে আরেকটা জিনিস ব্যাখ্যা করা যায়, যেটা হলো যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা বের করতে পারি একটি কক্ষের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ফার্স্ট মানে 1 নম্বর এ আমরা ফার্স্টে ডিনোট করতে পারি যে নাম্বার অফ ইলেকট্রনস বা ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস একটা কক্ষে কতগুলো থাকতে পারে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে বুঝতে পারি। বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হবে 2n স্কোয়ার। যেমন n ইকুয়াল টু 4 হলে মানে চতুর্থ কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন হচ্ছে 2 × 4 স্কোয়ার মানে 32। এইভাবে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে একটি কক্ষে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকে সেটা বের করতে পারি। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড বলছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কোনো একটা ইলেকট্রনের ট্রান্সলেশনাল মোমেন্টাম বা রৈখিক ভরবেগ বের করতে পারি। রৈখিক ভরবেগ কী করে বের করব? রৈখিক ভরবেগ বের করার জন্য সূত্রটা হচ্ছে √n × n+1 × h/2π। এই ইকুয়েশন দিয়ে আমরা কোনো একটা ইলেকট্রনের রৈখিক ভরবেগ বের করতে পারি বা লাইন বা লিনিয়ার মোমেন্টাম বের করতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মূল বৈশিষ্ট্য। ফার্স্ট, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, আর সেকেন্ডলি হচ্ছে যে তার রৈখিক ভরবেগ কত সেটা আমরা এক্সপ্লেন করতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। এটা গেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নেক্সট আসছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে এল দিয়ে ডিনোট করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এক্সপ্লেন করে ইলেকট্রনটা কোন উপকক্ষে আছে, কোন উপকক্ষে ইলেকট্রনটা আছে সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করে। উপকক্ষ বলতে কোনগুলো? এস উপকক্ষ, পি, ডি,
এফ, এই সমস্ত উপকক্ষগুলো। এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 থেকে শুরু হয়, ডেজিগনেট করা হয় 0 থেকে, তারপরে 1 2 3 4 করে হোল নাম্বারগুলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করে। অর্থাৎ এস উপকক্ষে যদি কোনো একটি ইলেকট্রন থাকে তার অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা হবে 0। সিমিলারলি পি এর জন্য 1, ডি এর জন্য 2, আর এফ এর জন্য 3, এইভাবে পরপর বেড়ে যাবে। মানে ইলেকট্রনটা কোন উপকক্ষে আছে সেটা আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে ডিনোট করতে পারি। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর কি বৈশিষ্ট্য আছে? আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে বের করতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ। কোনো একটি ইলেকট্রন যখন উপবৃত্তাকার পথে একটি উপকক্ষের মধ্যে ঘূর্ণায়মান থাকে তখন তার একটি কৌণিক ভরবেগ থাকবে। সেই কৌণিক ভরবেগ আমরা বের করতে পারি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে। কৌণিক ভরবেগের সমীকরণও ঠিক সেম। কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে L ইন্টু L+1 ইন্টু h/2π। অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যায় যে এস উপকক্ষের কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে 0 √0 ইন্টু 0+1 ইন্টু h/2π, মানে হচ্ছে 0। তাহলে মোট কৌণিক ভরবেগ হচ্ছে তার 0। এইভাবে আমরা যে কোনো উপকক্ষে ইলেকট্রনটার কৌণিক ভরবেগ বের করতে গেলে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করি। এটা ইলেকট্রনের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমরা বের করি এই জন্যে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে একটা রিলেশন হচ্ছে কোনো একটি কক্ষের মধ্যে কখনো এল এর মানটা বড় হবে না এন এর থেকে। এল এর মান কখনো এন এর থেকে বড় হবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথাটা হচ্ছে এল এর মান এন এর সমানও কোনোদিনও হবে না, এল নট ইকুয়াল টু এন। কারণ আমরা জানি কোনো কক্ষের মধ্যে যত নম্বর কক্ষ সেটা তার মধ্যে ততগুলো উপকক্ষ আছে। একটা কক্ষ নেওয়া যাক 3 নম্বর কক্ষ। 3 নম্বর কক্ষ মানে এন ইকুয়াল টু 3 হবে। সেখানে আছে এস, পি, ডি, এই 3 জন আছে, 3s 3p 3d, আর কেউ নেই। এসের জন্য এল ইকুয়াল টু হচ্ছে 0, পি ইকুয়াল টু 1, আর ডি হলে হচ্ছে 2। তাহলে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, বাট কখনো 3 বা তার বেশি কখনো হবে না। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা এই এন আর এল ভ্যালু থেকে বের করতে পারি যে কোনো দুটো উপকক্ষের মধ্যে কোন উপকক্ষের শক্তি কম, কোন উপকক্ষ ভেতরে অবস্থিত, নিউক্লিয়াসের কাছে অবস্থিত, আর কোন উপকক্ষ নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত। কিভাবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি এল হয়, দুটো কক্ষের মধ্যে যদি এন প্লাস এল এই ভ্যালুটা যার বেশি হবে, এন প্লাস এল ভ্যালুটা যার বেশি হবে সে হবে বাইরের কক্ষ বা বাইরের উপকক্ষ, যার কম সে হবে ভেতরের উপকক্ষ। ফর এক্সাম্পল আমরা নিলাম 3D এবং 4s, এই দুটোর মধ্যে কে বাইরে আছে কে ভেতরে আছে বের করা যাক। 3D 4s এর বদলে আমরা 3D আর 4p নিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে বুঝতে। 3Dর ক্ষেত্রে এন ভ্যালুটা হচ্ছে 3, এল ভ্যালু কত হচ্ছে, ডি এর জন্য এল ইকুয়াল টু হচ্ছে 0 1 2, তাহলে 3 + 2। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2, টোটাল হচ্ছে 5। এখানে দেখা যাক প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4 নম্বর কক্ষ মানে এন ইকুয়াল টু 4, পি মানে কত হচ্ছে 0 + 1, 0 + 1 মানে পি এর জায়গাতে হবে 1, 4 + 1 5। এক্ষেত্রে দুটো সমান হচ্ছে। একটু আগে বললাম যে যার ক্ষেত্রে এন প্লাস এল ভ্যালুটা হবে বেশি, এন প্লাস এল ভ্যালুটা হবে বেশি সে হবে বাইরের, যার কম সে হবে ভেতরের। এখানে দুটো সমান, তাহলে কি হবে? এটার এক্সপ্লেন করার আগে বেশি কমটা একবার দেখে নেওয়া যাক। 3D আর 4s এর মধ্যে দেখা যাক কে ভেতরে কে বাইরে। 3Dর ক্ষেত্রে এন ইকুয়াল টু 3 আর এস ইকুয়াল টু হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে ডি এর জন্য এল ইকুয়াল টু 2, 5 হচ্ছে। 4s এর জন্য এন ইকুয়াল টু 4, চতুর্থ কক্ষ, আর এস এর জন্য এল ইকুয়াল টু 0, তাহলে 4 + 0 ইকুয়াল টু 4। যেহেতু 4s এর এন প্লাস এল ভ্যালুটা কম তাই 3Dর আগে থাকবে 4s, যদিও চতুর্থ কক্ষ কিন্তু 4s 3Dর আগে থাকবে। কিন্তু যদি দুটো সমান হয় তাহলে কী হবে? যে দুটো সমান হলে যার এন ভ্যালুটা কম
সে হবে ভিতরের কক্ষ, মানে 3D হবে ভিতরের কক্ষ, তারপরে হবে 4p। কিন্তু এখানে 4s হবে ভিতরের কক্ষ, তারপরে হবে 3D, কারণ n+l ভ্যালুটা 4s এর কম। এখানে একটা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা জানা যায়। আমরা এর উপর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস শিখবো আমরা। তাহলে আরেকবার এটা দেখে নেওয়া যাক, যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দেওয়া থাকে সেখান থেকে বুঝতে পারি আমরা কোন উপকক্ষে আছে, এবং যার যে উপকক্ষটার n+l ভ্যালুটা কম সে হবে ভিতরের উপকক্ষ, এনার্জেটিক্যালি লোয়ার। যদি দুটো সেম হয় তাহলে যার n ভ্যালুটা কম, n এর ভ্যালু যার কম সে হবে ভিতরের উপকক্ষ বা এনার্জেটিক্যালি লোয়ার। এটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোন কক্ষে আছে বলছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলছে কোন উপকক্ষে ইলেকট্রনটি আছে। 3 নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে m দিয়ে ডিনোট করা হয়। প্রত্যেকটি কক্ষ তার ইলেকট্রনের ঘূর্ণনের উপর ভিত্তি করে 3 ডাইমেনশনালি 3টে অক্ষে নির্দিষ্ট দিকে অবস্থান করে। কেউ এক্স অক্ষ বরাবর, কেউ ওয়াই, কেউ জেড অক্ষ বরাবর, কেউ এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন বরাবর নির্দিষ্ট দিকে অবস্থান করে, এবং সেই অনুযায়ী তাদের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে তাই বোঝাই ইলেকট্রনটা কোন কক্ষকে আছে, কোন কক্ষকের মধ্যে ইলেকট্রনটা আছে সেটা বুঝতে পারা যায়। যেমন যদি আমরা এখানে উপকক্ষগুলো লিখতে পারি, উপকক্ষ যদি হয় এস উপকক্ষ আছে, পি উপকক্ষ আছে, ডি উপকক্ষ আছে। তাদের মধ্যে কক্ষক কতগুলো করে আছে আমরা জানি। এস উপকক্ষের মধ্যে কক্ষক সংখ্যা হচ্ছে একটা। পি উপকক্ষের মধ্যে কক্ষক সংখ্যা কটা আমাদের জানা আছে, তিনটে কক্ষক। নাম কি কি? একটার নাম পিএক্স, কারণ এটা এক্স অক্ষ বরাবর থাকে। সেকেন্ডটার নাম পিওয়াই, কারণ ওয়াই অক্ষ বরাবর থাকে। থার্ডটার নাম পিজেড, কারণ জেড অক্ষ বরাবর থাকে। এবং ডি এর ক্ষেত্রে কি হয়? ডি এর ক্ষেত্রে কক্ষক সংখ্যা হচ্ছে পাঁচটা। কি কি নাম থাকে? প্রথমটার নাম হচ্ছে ডি এক্স ওয়াই, তারপরেরটার নাম ডি ওয়াই জেড, তারপরেরটার নাম ডি জেড এক্স, তারপরেরটার নাম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং সর্বশেষ তার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার। এই কক্ষকগুলোর নাম এরকম। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে কক্ষকগুলোর অবস্থান বিচার করে তাদের জ্যামিতিক অবস্থানগুলোর নাম দেওয়া হয়েছে। তাহলে এসে একটি কক্ষক, পিতে 3টি কক্ষক, ডিতে 5টি কক্ষক। এফ উপকক্ষ যেটা আছে, এফ উপকক্ষের মধ্যে 7টা কক্ষক আছে, কিন্তু এফ উপকক্ষের বা এফ ব্লক এলিমেন্টের সংখ্যা মাত্র 28টা, এবং এফ ব্লক এলিমেন্টগুলো সবার ধর্ম প্রায় সেম বা সমান। তার জন্য ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না, কারণ এফ উপকক্ষে ইলেকট্রনগুলো বাইরে থাকে, সহজে আয়নিত হতে পারে না, কারণ পেনিট্রেশন এবিলিটি বা ভেদন ক্ষমতা এফ উপকক্ষের খুব কম। তার জন্য এস এফ উপকক্ষের ভেতরে চলে আসে এবং আবার এফ উপকক্ষের বাইরেও থাকে, তাই এফ থেকে ইলেকট্রন সহজে বেরোতে পারে না। তার জন্য এফ উপকক্ষ বিক্রিয়াতে অংশগ্রহণ করে না বলে সেখানে ইলেকট্রনগুলোর কোয়ান্টাম নাম্বার বের করাটা তো প্রয়োজন পড়ে না। তার জন্য আমরা ডি উপকক্ষ অবধি পড়ব। তাহলে এই 3টে পেলাম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেবো কী করে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা এম ইকুয়াল টু বলছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। কীরকম? যেমন আমরা জানি ম্যাগনেটের মাঝখানটা কোনো আকর্ষণ নেই, মাঝখানটা জিরো অ্যাট্রাকশন। বাঁ দিকে গেলে কোনো একটা পোল, নর্থ পোল বা সাউথ পোল, ডান দিকে গেলে আবার কোনো একটা পোল তার বিপরীত, নর্থ পোল বা সাউথ পোল। এইভাবেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেওয়া হয়েছে। যেমন এস উপকক্ষের যে কক্ষক একটা আছে তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 0। পি উপকক্ষে 3টে কক্ষক, তার মিডল পি ওয়াই তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে 0। বাঁদিকে পিএক্স ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1, ডান দিকে পিজেড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার +1। তাহলে এখানে পি উপকক্ষের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কী কী হতে পারে? -1, 0, +1, পিএক্স, পিওয়াই, পিজেডের, এবং মাঝখানটা 0। তাহলে যদি বলে কারোর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, তাহলে বলবো সেটা পি ওয়াইতে আছে, যদি সেটা পি উপকক্ষে থাকে। নেক্সট ডি এর মাঝখানে আছে ডি জেড এক্স, তার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0। বাঁ দিকে -1, -2 করে দিলাম, ডান দিকে +1, +2 করে দিলাম। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো কোনটা কার দেখে বুঝতে পেরে যাব। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি কক্ষকের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিনোট করি। যেমন যদি বলা হয় একটি ইলেকট্রন তার n =
3, L ইকুয়াল টু 2, M ইকুয়াল টু -1। ইলেকট্রনটা কোথায় আছে? n ইকুয়াল টু 3 মানে তৃতীয় কক্ষে আছে। L ইকুয়াল টু 2, 0, 1, 2, SPD মানে ডি উপকক্ষে আছে। পেয়ে গেলাম ইলেকট্রনটা 3D-তে আছে। কিন্তু 3D-র কোন কক্ষকে আছে? M ইকুয়াল টু -1। ডি এর ক্ষেত্রে -1 হচ্ছে DYZ, তাহলে 3DYZ। তাহলে ইলেকট্রনটার অ্যাড্রেস পেয়ে গেলাম। ইলেকট্রনটা 3DYZ কক্ষকের মধ্যে আছে। 3DYZ কক্ষকের মধ্যে ইলেকট্রনটা আছে। তাহলে এইভাবে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে ইলেকট্রনটার প্রকৃত অবস্থানটা জানতে পারি। এইভাবে আমরা জানি। এই জায়গাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, যেন এটা না ভাবা হয় যে 0 মানেই সেটা পি, 1 মানে +1 মানেই সেটা পি, তা নয়। আগে দেখতে হবে সেটা পি না ডি। এরকম হতে পারে যে দুটো ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেম -1, তাহলে কোথায় থাকবে ইলেকট্রনটা? ইলেকট্রনটা পিতেও থাকতে পারে, ইলেকট্রনটা ডিতেও থাকতে পারে। কারণ পিতেও একটা -1 আছে পিএক্সের, আবার ডিতেও -1 আছে ডিওয়াইজেডের। আমাদের কোনখানে আছে জানবো কী করে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে জানতে পারবো সেটা ডিতে আছে না পিতে আছে, সেখান থেকে তার অবস্থানটা বলে দিতে পারবো। তো এইভাবে এই 3টে কোয়ান্টাম নাম্বার থেকে আমরা ইলেকট্রনের অবস্থান জানতে পারি। এখন মুশকিলটা হচ্ছে একটি কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন বিপরীত ঘূর্ণনে থাকতে পারে। দুটো ইলেকট্রন সেম কক্ষের সেম উপকক্ষের মধ্যে সেম কক্ষকে বিপরীত ঘূর্ণনে থাকতে পারে। তার জন্যে তাদের ঘূর্ণন অ্যাসাইন করার জন্যে চতুর্থ কোয়ান্টাম নাম্বার ঠিক করা হলো, যাকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আরেকটি বিষয় জানা যায়, সেটুকু বলে দিই। যে বিষয়টা হচ্ছে যে আমাদের চৌম্বক ভরবেগ জানতে পারি। যেরকম রৈখিক ভরবেগ n থেকে, কৌণিক ভরবেগ L থেকে, সেরকম চৌম্বক ভরবেগ m থেকে জানতে পারি। কীভাবে জানতে পারি? সূত্র সেম, √m × m+1, m × m+1 π/h/2π। যা কোয়ান্টাম নাম্বার হবে সেটা বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দিয়ে আমরা তার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবো, চৌম্বক ভরবেগ বের করতে পারবো। এবং লাস্ট স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা দুটো সাইন দিয়ে ডিনোট করে, +12, -12। ইলেকট্রনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন তার স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে +12। যদি ক্লকওয়াইজ যদি ঘোরে তখন হবে তার কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে -12। অ্যান্টি ক্লকওয়াইজ +12, ক্লকওয়াইজ -12। স্পিন কোয়ান্টাম নাম্বারের অতটা সিগনিফিকেন্স নেই, কারণ এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপারটা একটু প্রবলেমেটিক। যদি কখনো ক্লকওয়াইজ এক পাশ থেকে ক্লকওয়াইজ ইলেকট্রনটা হলে ইলেকট্রনটি বিপরীত পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। কিন্তু মূল বিষয়টা আমাদের জানতে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি বলে দেওয়া থাকে আমরা +12 লিখে দেবো, ক্লকওয়াইজ বলে দেওয়া থাকলে -12 লিখে দেবো। এবং যদি আমরা একই উপায় তার স্পিন মোমেন্টাম বা তার স্পিন বা ঘূর্ণন ভরবেগ বার করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একই সূত্র ইউজ করব, s × s+1 × h/2π। সেখানে s এর ভ্যালুটা আইদার হবে -12 অর হবে +12। তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা পুট করলে যে কোনো একটা বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা 4টে কোয়ান্টাম নাম্বার থেকে বের করতে পারি যে ইলেকট্রন কোথায় বা কোন কক্ষে কিভাবে আছে। কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, খুব ইজি ব্যাপারটা। যদি বলা হয় একটি ইলেকট্রন 4px কক্ষকের মধ্যে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত ঘূর্ণনে আছে, ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণনে 4x কক্ষকে আছে। কোয়ান্টাম নাম্বারগুলো কী করে হবে? এখান থেকে কী কী জানা যায়? বলবো 4, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে ইলেকট্রনটার 4। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত? পি। বলা হয়েছিল কি এস এর জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0, পি এর জন্য 1, তাহলে এল ইকুয়াল টু হবে 1। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত? পিএক্সে, পিএক্স, পিওয়াই, পিজেড, মাঝখানটা 0 ছিল, বাদিকটা -1 ছিল, তাহলে পিএক্সের -1, তাহলে হবে এম ইকুয়াল টু -1। অ্যাট লাস্ট স্পিন কোয়ান্টাম নাম্বার কত? যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই +12 স্পিন কোয়ান্টাম নাম্বার। পেয়ে গেলাম 4টে কোয়ান্টাম নাম্বার। এখান থেকে তার রৈখিক ভরবেগ, তার কৌণিক ভরবেগ, তার চৌম্বক ভরবেগ, তার ঘূর্ণন ভরবেগ, 4টে আমরা বের করে ফেলতে পারবো। এইভাবে আমরা বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করতে পারি স্পিন কোয়ান্টাম নাম্বার এবং বা ইলেকট্রনের অবস্থান।
কিন্তু এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্পিন কোয়ান্টাম নাম্বারের ব্যাপারটা। অনেক সময় ঘড়ির কাঁটার দিকে যে ঘূর্ণনটা, ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণনটা প্লাস ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণনটা মাইনাস ব্যবহার করা হয়। কোনো সময় প্লাস, কোনো সময় মাইনাস, বা সেগুলোকে চেঞ্জ করেও ব্যবহার করা যায়, সেটা কোনো অসুবিধে নেই। তার কারণটাই একটু আগেই বলা হলো, যদি এক পাশ থেকে ইলেকট্রনটাকে দেখা যায় ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে বিপরীত পাশ থেকে দেখলে সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন হবে তার। সুতরাং প্লাস মাইনাসটা খুব ডিপলি সিগনিফাই কিছু করে না। আমরা মেনলি যদি কখনো প্লাস আপ বা মাইনাস আপ দিয়ে দেয়, আমরা প্লাসটাকে ঘড়ির কাঁটার দিকে এবং মাইনাসটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাবে লিখে দিতে পারি, তাতে কোনো অসুবিধে হয় না। এইভাবে আমরা 4টে কোয়ান্টাম নাম্বার থেকে ইলেকট্রনের অবস্থান জানতে পারি। এবার আসি এখান থেকে কী কী প্রশ্ন আসে। প্রথম হচ্ছে, আমাদের ইলেকট্রনের অবস্থান বলে তার কোয়ান্টাম নাম্বারগুলো বের করতে বলতে পারে। দ্বিতীয়, তার কোয়ান্টাম নাম্বারগুলো দিয়ে ইলেকট্রনের অবস্থান জানতে হতে পারে। এবং এই সংক্রান্ত অনেক রকমের এমসিকিউ বা এসএকিউ দিতে পারে। যেমন কিছু আলোচনা করা হলো যে এন এর ভ্যালু কখনো এল এর থেকে ছোট হবে না, এল এর সমান হবে না, এল অলওয়েজ এন এর থেকে কম হবে। দুটো কক্ষ দিয়ে বলতে পারে যে কোন কক্ষটা এনার্জেটিক্যালি লোয়ার, মানে কোনটা ভিতরের কক্ষ কোনটা বাইরের কক্ষ। আমাদের একটু বেশি দূরের কক্ষ বলতে পারে, যেমন পঞ্চম বললো 5s এবং 4d, এদের মধ্যে কে ভেতরে কে বাইরে। কী করে বলবো আমরা? আমরা এই এন আর এল ভ্যালু থেকে বলতে পারবো। 5s আর 4d কীরকমভাবে থাকবে, একটা এক্সাম্পল আগেই দেওয়া হয়েছিল। 5s আর 4d, 5-এর ক্ষেত্রে n ইকুয়াল টু 5, s ইকুয়াল টু 0 যোগফল 5। 4dর ক্ষেত্রে n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু d মানে 0 1 2, 4 আর 2 6। যেহেতু 5s এর n প্লাস l ভ্যালুটা কম, তাহলে 5s থাকবে ভেতরে, 4d থাকবে বাইরে। এইভাবে আমরা কোন কক্ষটা ভেতরে কোন কক্ষটা বাইরে সেটা জানতে পারি। এটাই হচ্ছে অল অ্যাবাউট কোয়ান্টাম নাম্বার। আমাদের 11-এ কোয়ান্টাম নাম্বার থেকে এইটুকু জিনিসই লাগবে, তাই এইটুকু জিনিসই বলা হলো এই ক্লাসে। এবং অ্যাট লাস্ট আমরা এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা নীতি পড়ে নেব, যেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি, এই একটা জিনিস আমরা জেনে নেব। পাউলির অপবর্জন নীতি বলছে যে কোনো একটি পরমাণুর মধ্যে এরকম কখনোই দুটো ইলেকট্রন পাওয়া যাবে না যাদের 4টে কোয়ান্টাম নাম্বারই সমান। এরকম হবে না যে এর n ইকুয়াল টু এ, এল ইকুয়াল টু বি, এম ইকুয়াল টু সি, এস ইকুয়াল টু ডি, এরও তাই এ বি সি ডি, এরা কখনোই সম্ভব নয়। তাহলে কোনো একটি পরমাণুর মধ্যে এরকম দুটো ইলেকট্রন পাওয়া যাবে না যাদের 4টে কোয়ান্টাম নাম্বারই সেম। এটাকে বলা হয় পাউলির অপবর্জন নীতি। বিষয়টা কীরকম? এই নীতিটা প্রমাণ করে যে কখনোই একটি কক্ষকের মধ্যে দুটি ইলেকট্রন একই দিকে ঘূর্ণন হিসেবে থাকতে পারবে না। কারণ যদি দুটো ইলেকট্রন একটা কক্ষকে থাকে, তাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম হবে, আজিমুথাল কোয়ান্টাম নাম্বারও সেম হবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও সেম হবে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার একজনের প্লাস একজনের মাইনাস হবে অলওয়েজ। তাই পাউলির অপবর্জন নীতি প্রমাণ করে যে একটি কক্ষকে দুটি ইলেকট্রন থাকলেও তারা পরস্পরের বিপরীত ঘূর্ণনে থাকবে। এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। প্রশ্নে বা পরীক্ষাতে পাউলির অপবর্জন নীতি ডাইরেক্টলি লিখতে দেয়, বা এইভাবে বলতে পারে কীভাবে প্রমাণ করবে যে একটি পরমাণুর কোনো কক্ষকের মধ্যে একজোড়া ইলেকট্রন সবসময় বিপরীত ঘূর্ণনে থাকবে, কখনো একই দিক ঘূর্ণনে বা একই দিকে ঘুরতে পারে না। আমরা পাউলির অপবর্জন নীতি থেকে সেটা ব্যাখ্যা করতে পারবো। দ্যাটস অল অ্যাবাউট দ্য কোয়ান্টাম নাম্বার অ্যান্ড পাউলি's exclusion principle.